বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে আমাদের টপিক হচ্ছে পানি। পানি যে টপিকটা আছে, এই টপিকের মধ্যে বিসিএস এ বিগত সালে প্রশ্ন এসেছে। আহ, সেই টপিক নিয়েই মেইনলি প্রথম ফোকাস করা হবে, এছাড়াও এক্সট্রা কিছু অ্যাড করা হবে আর কি। তো পানির যেই টপিকগুলো এই এখন ধরবো সেগুলোর মধ্যে আছে পানির ধর্ম, পানির গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, তড়িৎ পরিবাহিতা, পানির গঠন, হাইড্রোজেন বন্ধন। এই 7টা টপিক থাকবে আর কি। তো দেখি। আচ্ছা, তো 37তম বিসিএস এ প্রশ্ন এসেছে যে পাহাড়ের পাহাড়ের যে চূড়ায়, সেই চূড়ায় পানির স্ফুটনাঙ্ক এবং পাহাড়ের পাদদেশ অপেক্ষা কম কেন? আর স্বাভাবিক বায়ুচাপে পানির স্ফুটনাঙ্ক কত ফারেনহাইট? তার মানে আমরা যেটা বুঝলাম যে পানির পানির স্ফুটনাঙ্কের স্ফুটনাঙ্কের পরিবর্তন কেন আসে? পরিবর্তন কেন হয়? কেন হয়? মেইনলি চাপের ওপর ওপর নির্ভর করে নির্ভর করে। এটাই ছিল হচ্ছে বিসিএস এর কোশ্চেন। 37তম বিসিএস, 37তম। এর বাইরে এই বিসিএস এ এই টপিক রিলেটেড, মানে এই যে এই 6টা 7টা টপিক বললাম, এগুলো রিলেটেড প্রশ্ন আসেনি। তো আমরা একটু ট্রাই করি যে এগুলো আর কি ব্যাখ্যা করা। প্রথম আসি পানির ধর্ম। পানির ধর্ম বলতে পানির বৈশিষ্ট্য যেগুলা। তো পানির বৈশিষ্ট্য কি? পানির বৈশিষ্ট্য আমরা খুব জানি যে এটা নর্মালি তরল থাকে। এটা তরল থাকে, স্বাভাবিক চাপে এবং তাপমাত্রায় তরল থাকে। এটা স্বাদহীন, এটা স্বাদহীন, এটা স্বাদহীন। এখানে গন্ধ নাই, গন্ধহীন, গন্ধহীন। আর বর্ণহীন, যেটা আমরা জানি সবসময়, বর্ণহীন। যেই পাত্রে রাখি সেই পাত্রের কি রং ধারণ করে আর কি। এটা একটা পোলার যৌগ। এটা সম্পর্কে আরেকটা কথা হচ্ছে, এটা পোলার যৌগ। পোলার যৌগ। এখন পোলার কম্পাউন্ড কি সেটা নিয়ে ব্যাখ্যা করলে দেখা যায় যে আমাদের আগে পোলার যৌগ জিনিসটা কি সেটা বুঝতে হবে। যৌগটা কি? পোলার যৌগ আমরা জানি কি? আমরা জানি হচ্ছে, যদি আমরা বলি যে পানির যে যৌগটা সেটা কিভাবে গঠন হয়? অক্সিজেনের সাথে হাইড্রোজেনের সমযোজী বন্ধন থাকে। সমযোজী বন্ধন আমরা জানি যেখানে ইলেকট্রন আদান প্রদান না হয়ে ইলেকট্রন শেয়ার হয়। তার মানে অক্সিজেন থেকে একটা মুক্ত ইলেকট্রন, হাইড্রোজেন থেকে একটা ইলেকট্রন। এই ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে তাদের মধ্যে কি হয়? তাদের মধ্যে বন্ধন সৃষ্টি হয়। এখন এইখানে এখানে আর দুইটা মুক্তজোড় ইলেকট্রন অক্সিজেনের আছে। এখানে একটা ফ্যাক্ট দাঁড়ায়, সেটা কি? সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা এর মান যার যত বেশি, তার ইলেকট্রনকে নিজের দিকে নিজের দিকে আকর্ষণের ক্ষমতা তত বেশি। তো দেখা যায় যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান 3.5, অন্যদিকে হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান 2.1। তো যেহেতু অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, তো এই অক্সিজেন কি চাইবে? এই ইলেকট্রন জোড়কে তার দিকে একটু টেনে নিতে, এই ইলেকট্রন জোড়কে তার দিকে টেনে নিতে। তো টেনে নিলে অক্সিজেন কি দাঁড়ায়? অক্সিজেন এরকম দাঁড়ায় যে এই বড় বন্ধনটা, এই বন্ধনের এই ইলেকট্রন গুলো অক্সিজেনের কাছাকাছি। তো অক্সিজেন আংশিক ঋণাত্মকে পরিণত হয়, পুরোপুরি ঋণাত্মক না, যে ইলেকট্রন দিয়ে দিচ্ছে এরকম ঋণাত্মক না, আংশিক ঋণাত্মকে পরিণত হয়, এবং হাইড্রোজেন গুলো আংশিক ধনাত্মকে পরিণত হয়। এই যে আংশিক ঋণাত্মক এবং আংশিক ধনাত্মক পার্টে পরিণত হয়ে এই যে যৌগ গঠন করে, এটা হচ্ছে কি আলটিমেটলি পোলার যৌগ। মূলত তড়িৎ ঋণাত্মকতার তারতম্যের কারণেই, যদি পরীক্ষায় আসে এইভাবে লেখা হবে যে তড়িৎ ঋণাত্মকতার তারতম্যের কারণেই যেটা অধিক তড়িৎ ঋণাত্মক তার দিকে ইলেকট্রন জোড়গুলোকে টেনে নিয়ে যায়, ফলে সেটা আংশিক ঋণাত্মক এবং একটা প্রান্ত আংশিক ধনাত্মক হয়। এই ধরনের সমযোজী বন্ধনের যে যৌগগুলো, এগুলোকে আমরা বলি পোলার যৌগ। আর এর যদি এই পোলার যৌগের একটা যদি হয় হাইড্রোজেন, তখন সেই বন্ধনটাকে আমরা বলি হাইড্রোজেন বন্ধন। তার মানে কি, আমরা একসাথে দুইটা জিনিস শিখে গেলাম। একটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন, হাইড্রোজেন বন্ধন। আর আরেকটা পোলার যৌগ এবং সমযোজী কম্পাউন্ড তো বুঝছি যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে হয়, আদান প্রদান ডিরেক্ট করে না। আচ্ছা,
তো পানির পোলার যৌগ, তাহলে জিনিসটা বুঝে গেলাম। এবার আরেকটা পানির বৈশিষ্ট্য আছে, সেই পানির বৈশিষ্ট্য কি, যে পানির ঘনত্ব কত। পানির ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব। তার মানে 1 মিটার কিউবের যদি একটা আয়তনের আমরা মানে একটা জার নেই, সেই জারের মধ্যে 1000 কেজি পানি ধরবে, ঠিক আছে। 1 মিটার কিউব জার, অথবা লেখা যায় কি 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তো এইরকম হচ্ছে, এটা হচ্ছে কি পানির ভর, ঘনত্ব, পানির ঘনত্ব। কিন্তু এই ঘনত্বটা তারতম্য হয় তাপমাত্রার বেসিসে মাঝে মধ্যে। তো এই ঘনত্বটা আসলে 4 ডিগ্রি সেলসিয়াসের জন্য, এটা 4 ডিগ্রি সেলসিয়াস যখন পানি সবচেয়ে বেশি ঘনত্ব থাকে। এবং যদি এই তাপমাত্রা আরো কমে পানি বরফে কনভার্ট হয়, তখন কিন্তু ঘনত্ব কমে যায়, ঠিক আছে। অথবা যদি বায়বীয় হয়, তখন তো আরো কমে যায়। তো এটাই ম্যাক্সিমাম পানির ডেনসিটি, এবং এটা 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য। মনে রাখবেন যে পানির তড়িৎ পরিবাহিতা, বিশুদ্ধ পানি তড়িৎ পরিবহন করে না। বিশুদ্ধ পানি পানি তড়িৎ পরিবহন করে না। তড়িৎ পরিবহন পরিবহন করে না। কেন করে না? কেন? এখানে ইলেকট্রন যে পাস হবে তার কোনো ব্যবস্থা থাকে না। তো এর মধ্যে যদি লবণ যোগ করা হয়, তখন আয়নিত হয়, এবং তখন দেখা যায় কি এটা মৃদু তড়িৎ পরিবহন শুরু করে। লবণ যোগ করলে, তখন লবণ যোগ করলে তড়িৎ পরিবহন শুরু হয়। আরেকটা বিষয় হচ্ছে পানি উভধর্মী। পানি পানি উভধর্মী। উভধর্মী কোন দিক থেকে উভধর্মী? এটা বোথ অ্যাসিড এন্ড বেস। এটা অ্যাসিড এবং ক্ষার, এই দুইটা বৈশিষ্ট্য আছে পানির pH 7। পানির pH 7। তবে দেখা যায় যে এটা ক্ষারের সাথে অ্যাসিডের মতো আচরণ করে, অ্যাসিডের সাথে ক্ষারের মতো আচরণ করে। তো এইটুকু হচ্ছে পানির বৈশিষ্ট্য। এবার আসি দ্বিতীয়, সেটা হচ্ছে কি পানির গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নিয়ে। আচ্ছা, পানির গলনাঙ্ক গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক স্ফুটনাঙ্ক। এখন আসি যে গলনাঙ্ক কি আর স্ফুটনাঙ্ক কি। গলনাঙ্ক কথা থেকে বোঝা যাচ্ছে মানে যেই তাপমাত্রায়, এগুলা সবই হবে কি যেই তাপমাত্রা তাপমাত্রা তার মানে গলনাঙ্ক যাই আসুক, টেম্পারেচার টার্মটা চলে আসবে, স্ফুটনাঙ্ক টেম্পারেচার টার্ম চলে আসবে। তো যেই তাপমাত্রায় কি করবে, পানি গলতে শুরু করবে, পানি গলতে শুরু করে, সেটা পানির গলনাঙ্ক। শুধু পানি না, যে তাপমাত্রায় যে কোনো পদার্থ গলতে শুরু করে, সেটা তার গলনাঙ্ক। এখন পানি কি গলতে পারে? পানি তো নিজেই গলা অবস্থায় আছে, তার মানে বরফ গলতে শুরু করে, হ্যাঁ। তো যেই তাপমাত্রায় কোনো পদার্থ, কোনো কঠিন পদার্থ কঠিন পদার্থ পদার্থ গলতে শুরু করে, গলতে শুরু করে, এটা হচ্ছে তার গলনাঙ্ক। আর স্ফুটনাঙ্ক মানে কি, যেই তাপমাত্রায় যেই তাপমাত্রায় কোনো তরল পদার্থ বা কোনো পদার্থই ফুটতে শুরু করে, ফুটতে শুরু করে শুরু করে যে তাপমাত্রায় কোনো পদার্থ ফুটতে শুরু করে। এখন আমরা জানি, যদি পানির ক্ষেত্রে বলি, পানি আমরা কখন গলিত অবস্থায় পাই? পানি পানি কখন গলিত অবস্থায় পাই? বা পানি গলিত অবস্থায় 0 ডিগ্রি তাপমাত্রা থেকে শুরু করে 100 ডিগ্রি পর্যন্ত পানিকে গলিত অবস্থায় পাই। তার মানে বরফ গলে যায় 0 ডিগ্রির বেশি হলেই বরফ গলে যায়। সুতরাং এটা বরফের গলনাঙ্ক, বরফের এটা বরফের গলনাঙ্ক। আচ্ছা, আর পানি কখন ফুটতে শুরু করে? পানি ফুটতে শুরু করে 100 ডিগ্রি সেলসিয়াস। কোন চাপে? নর্মাল অ্যাটমসফিয়ারিক চাপে, যেটা স্বাভাবিক অ্যাটমসফিয়ারিক চাপে, হ্যাঁ। তো এখানে চাপও কিন্তু একটা বড় ফ্যাক্টর, একটু পরে সেটার জন্য আসতেছি চাপ কেন ফ্যাক্টর। তো এটা হচ্ছে পানির স্ফুটনাঙ্ক, এটা পানির পানির স্ফুটনাঙ্ক। তাহলে আমরা গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক এই দুইটা টার্ম বুঝে গেলাম। এবার আসি পানির তড়িৎ পরিবাহিতা, যেটা কিনা আমরা একটু আগে বলে আসছি যে পানি তড়িৎ পরিবাহ করে না, বিশুদ্ধ পানি, কিন্তু যদি সামান্য আয়নিত হয় তখন এটা কি, এটা তড়িৎ প্রবাহ শুরু করে আর কি। এবার আসি পানিকে সর্বজনীন দ্রাবক বলা হয় কেন। আচ্ছা, সর্বজনীন দ্রাবক এই কথাটার মানে কি? সর্বজনীন দ্রাবক, সর্ব সার্বজনীন সার্বজনীন
দ্রাবক, দ্রাবক। সার্বজনীন দ্রাবক কথাটার অর্থ কি? সার্বজনীন দ্রাবক কথাটার অর্থ হচ্ছে এটার মধ্যে কি প্রায় সকল, প্রায় বলি কথাটা, যে সকল তো না, প্রায় সকল, প্রায় সকল অজৈব যৌগ, আবার অনেক জৈব যৌগকে এটা দ্রবীভূত করে, মানে দ্রবকে, দ্রবকে দ্রবীভূত করে, দ্রবীভূত করে। যেমন আমরা কি জানি, আমরা জানি যদি চিনির অণুগুলো আমরা নেই, চিনি কিন্তু কি, চিনি পানিতে মিশে যায়, চিনি, এটা চিনি, এটা কিন্তু পানিতে মিশে যায়, তো চিনি হচ্ছে একটা দ্রব, আর এটা পানিতে মিশে যায়, তো পানি হচ্ছে সেই দ্রাবক। তো দেখা যায় যে পানি অলমোস্ট পৃথিবীর বেশিরভাগ অজৈব এবং জৈব যৌগকে দ্রবীভূত করতে পারে, এই জন্য পানিকে বলা হয় সার্বজনীন দ্রাবক। তাহলে এই প্রশ্নটা আসলে আমরা এইভাবে করে ছোট করে অ্যান্সার করে দিব। আচ্ছা, এবার আসি যে পানিকে উভধর্মী কেন বলা হয়, যেটা আগেই বলেছি, পানির পিএইচ এর মান 7, কিন্তু এটা অ্যাসিড হিসেবেও বিক্রিয়া করতে পারে, এটা ক্ষার হিসেবেও, মানে অ্যাসিড হিসেবেও এটা আপনার শো করে, তার ক্যারেক্টারিস্টিক ক্ষার হিসেবেও শো করে। তো এই জন্য পানিকে আমরা কি বলি, পানিকে উভধর্মী পদার্থ বলি আমরা। আচ্ছা, এবার একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে কি, সমতলের স্বাভাবিক বায়ুচাপে পানির স্ফুটনাঙ্ক কত ফারেনহাইট, আর পাহাড়ের চূড়ায় পানির স্ফুটনাঙ্ক পাদদেশ অপেক্ষা কম কেন? তো এখানে আগে বলে রাখি যে নরমালি আমরা জানি কি, সমতলে, সমতলে পানির পানির স্ফুটনাঙ্ক, স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস, এটাকে যদি ফারেনহাইটে কনভার্ট করি তাহলে আমরা পাবো কি 212 ডিগ্রি ফারেনহাইট। এটা একটা ফর্মুলা আছে, সেলসিয়াস ডিভাইড বাই 5, ফারেনহাইট -32 ডিভাইড বাই 9, বা এখানে র্যাঙ্কিং এবং কেলভিন এই চারটা স্কেল দেওয়া আছে। তো আমরা এই দুইটাকে কনভার্ট যদি করি তখন দেখা যায় যে 100 ডিগ্রি সেলসিয়াস বসায় দিলাম, 5 ইকুয়ালস টু f -32 ডিভাইড বাই 9, এই পাশে গিয়ে গুণ হয়ে যাবে 9 ইন্টু 100 ডিভাইড বাই 5, আর প্লাস 32 ইকুয়ালস টু f থাকবে, এখানে 5 বিশে 100, তাহলে 180, আর 32 হলো কত, 212, 212 ইকুয়ালস টু ফারেনহাইট। তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস, 100 ডিগ্রি সেলসিয়াস সমান আমরা পেলাম 212 ডিগ্রি ফারেনহাইট, এইভাবে আর কি। আর যেটা আমরা একটু আগে বলে আসলাম যে পানি হচ্ছে কি উভধর্মী, এই যে দেখা যায় অ্যামোনিয়ার সাথে যদি পানিকে আমরা দেই, তখন অ্যামোনিয়াম যে আয়নে পরিণত হয়, তো এই পানি কি করলো, একটা H+ ডোনেট করলো। আর আমরা জানি প্রোটন মতবাদ অনুযায়ী যে হচ্ছে কি প্রোটন দান করে সে হচ্ছে অ্যাসিড, তো প্রোটন ডোনর ডোনর হিসেবে পানি কিন্তু এখানে অ্যাসিডের ভূমিকা পালন করলো। আবার যদি HCl একটা অ্যাসিডের সাথে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে আমরা পানির একটা বিক্রিয়া করাই, তখন দেখা যাবে যে H3O এই আয়ন গঠন করবে আর Cl- আয়ন গঠন করবে। তাহলে পানি এখানে কি করছে, পানি এখানে H এর থেকে একটা হাইড্রোজেন গ্রহণ করেছে। তো আমরা জানি কি, যে হাইড্রোজেন গ্রহণ করে বা প্রোটন গ্রহণ করে সে হয়ে যায় ক্ষার, তো সেই হিসেবে পানি কি প্রোটন অ্যাকসেপ্টর হিসেবে ক্ষারের ভূমিকা পালন করলো। সুতরাং পানি ক্ষার এবং অ্যাসিড উভয় ভূমিকা পালন করে, এই উদাহরণটা দিলেই সুন্দর ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এবার আসি যে হাইড্রোজেন বন্ধন আমরা শিখে গিয়েছি, হাইড্রোজেন বন্ধনটা আমরা বুঝেছি, আর পানির হাইড্রোজেন বন্ধনের গুরুত্বটা কি সেটা আসতেছি। একটা বিষয় আরেকটা, সেটা হচ্ছে পানির সাথে চাপের সম্পর্ক, যেটা কিনা পাহাড়ের পাদদেশে পানির অবস্থা, ঠিক আছে। তো পানির 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 স্ফুটনাঙ্কর তারতম্য, স্ফুটনাঙ্কের তারতম্য, তারতম্য। এখন দেখা যায় যে এই হচ্ছে পাহাড়, এই হচ্ছে পাহাড়, হ্যাঁ, এই হচ্ছে পাহাড়, আর এই এই হচ্ছে সমতল, এই সমতল, এটাকে সমতল। এখানে মনে করেন আপনি দাঁড়িয়ে আছেন, এখানে আপনি দাঁড়িয়ে আছেন, তো আপনি এখানে যদি একটা চুলা জ্বালিয়ে, ঠিক আছে, একটা চুলা জ্বালিয়ে সেটাতে রান্না করতে বসেছেন, হ্যাঁ, তো পানি পানি ফুটাচ্ছেন, পানি এখানে ফুটবে 100 ডিগ্রি সেলসিয়াস হলেই পানি ফুটবে, ফুটবে। কিন্তু যদি আপনি এইখানে যান, এই পাহাড়ের চূড়ায়, তখন সেটা ফুটতে লাগবে আরো অনেক কম, 70 ডিগ্রি সেলসিয়াসে ফুটে যাবে, উচ্চতার উপর ডিপেন্ড করে, বা 80 ডিগ্রি সেলসিয়াস অথবা 90 ডিগ্রি সেলসিয়াস। তার মানে
টেম্পারেচার কম লাগবে। এর কারণ কি? কম তাপমাত্রায় ফুটে যাবে কেন? কারণ পানি বা যে কোনো যৌগের চাপ চাপ যত কমবে কমবে স্ফুটনাঙ্ক স্ফুটনাঙ্ক তত কমবে, মানে স্ফুটনাঙ্কের জন্য কম তাপমাত্রায় হয়ে যাবে। এর কারণ কি? আপনি দেখেন যে যখন বেশি চাপে থাকে তো পদার্থের মলিকুল গুলো খুব কাছাকাছি থাকে। তার মানে এদেরকে ভেঙে আপনি যে ফুটিয়ে মানে দূরে দূরে এই কনভার্সনটা করবেন, ফোটানো মানে কি বাষ্পে পরিণত করা, এই যে এইরকম দূরে দূরে নেবেন, এতে আপনার বেশি তাপ লাগবে, বেশি তাপ লাগবে। কিন্তু যখন এখানে চাপই কম, তো এখানে মলিকুল গুলো একটু দূরে দূরেই থাকে। চাপ কম যেহেতু মলিকুল গুলো দূরে দূরে থাকে, তো এটাকে আপনি যদি বাষ্পে কনভার্ট করতে চান, তখন তত বেশি কি লাগে না, তত বেশি চাপ লাগে না, তাপেই হয় কম তাপেই হয়। এই কারণে পাহাড়ের চূড়ায় পানির স্ফুটনাঙ্কটা কি, স্ফুটনাঙ্ক কম। কথাটা কি বুঝাতে পেরেছি? তো এই হচ্ছে বিষয়। এবার আসি যে বরফ কেন পানিতে ভাসে। এটা চমৎকার বিষয়। বরফ বরফের পানিতে ভাসা বরফের বরফের পানিতে ভাসা পানিতে ভাসা আর বরফ কেন পানিতে ভাসে, এটা ব্যাখ্যার জন্য আসলে চমৎকার একটা কাজ হবে যদি আমি হাইড্রোজেন বন্ধনটা একটু বুঝিয়ে বলি, বা বন্ধনের বিষয়টা একটু বুঝিয়ে বলি। এটা মজার বিষয়, আমরা দেখে এসেছি একটু আগে যে এখানে অক্সিজেন এর সাথে হাইড্রোজেন যুক্ত আছে, এর সাথে হাইড্রোজেন যুক্ত আছে। আমি বলেছি যে এটা আংশিক নেগেটিভ, এগুলো আংশিক পজিটিভ। এর কারণে বলেছি যে তড়িৎ ঋণাত্মকতার কারণে যে দুইটা ইলেকট্রন তারা শেয়ার করে, সেই দুইটা ইলেকট্রন এই অক্সিজেনের কাছাকাছি থাকে। এখন এই হচ্ছে একটা যৌগের অবস্থা। আচ্ছা, যদি আমি আরেকটা যৌগ আনি, এখানে একটা যৌগ আনলাম, এখানে একটা যৌগ এইচ এইচ এই সেম, এটা ঋণাত্মক, এটা আংশিক ধনাত্মক। এখন কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে যে এইখানে একটা আংশিক ঋণাত্মক যৌগ আছে, এখানে একটা আংশিক ঋণাত্মক আর এখানে একটা আংশিক ধনাত্মক। এরা নিজেদের মধ্যে একটা কানেকশন ঘটাতে চায়, যেহেতু আকর্ষণ একটা আছে। এই আকর্ষণের ফলে কি হবে? তারা নিজেদের মধ্যে একটা আকর্ষণে একটু কাছাকাছি আসতে চাবে। এইখানে যে বন্ধনটা, একে আমরা বলি হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন হাইড্রোজেন বন্ধন। এখন চমৎকার বিষয় দেখি, আমরা যখন বরফ তৈরি করি বা বরফ যখন তৈরি হয়, তখন এই অণুগুলো কিভাবে ওরিয়েন্ট হয় একটু দেখি আমরা। যে এই যে আমি এখানে একটা অক্সিজেন দিলাম, এখানে একটা অক্সিজেন, দেখেন এখানে একটা অক্সিজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। হুম, এটা আংশিক ঋণাত্মক, এগুলো আংশিক ধনাত্মক। এখানে ডট 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 ডট, এগুলো হচ্ছে কি, এটা হচ্ছে আরেকটা বন্ধন হবে কার সাথে, অন্য একটা পার্শ্ববর্তী হাইড্রোজেনের সাথে, যারা কিনা কি এইভাবে করে এইভাবে আছে, ঠিক আছে। হুম, এখন এই যে এই অণুটা আছে না, এটাও চাবে কি আরেকটা অক্সিজেনের সাথে একটা হাইড্রোজেন বন্ধন গঠন করতে, এবং এখানে এইচ প্লাস, এখানে এইচ প্লাস, এখানে ও মাইনাস। আচ্ছা, এইখানে যে একটা হাইড্রোজেন আছে, এটা যাবে আরেকটা অক্সিজেনের সাথে বন্ধন গঠন করতে। কেন? ও নেগেটিভ ও পজিটিভ, তো এখানে এইচ প্লাস, এখানে এইচ প্লাস, আর ও আবার ওর সাথে বন্ধন গঠন করতে চাবে। তো বরফের ক্ষেত্রে এই বন্ধনগুলো স্টেবল থাকে, তো দেখা যায় মাঝখানে একটা ভয়েড স্পেস, একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে। তো যদি আমি এই স্ট্রাকচারটাকে বড় করি, এই স্ট্রাকচারটাকে বারবার রিপিট করতে থাকি, ও সরি, এই স্ট্রাকচারটাকে বারবার রিপিট করতে থাকি, তখন কি হবে? তখন তখন দেখা যাবে, এই তো, তখন দেখা যাবে যে এই যে এইরকম ভয়েড স্পেস অনেকগুলো হচ্ছে। এই যে মনে করি, হ্যাঁ, এটাকে যদি রিপিট করি, তো এই যে এরকম করে দেখা যাবে যে এরকম ভয়েড স্পেস অনেক হইতেছে।
তো এটা হচ্ছে একটা বরফের অবস্থা, এটা হচ্ছে বরফের অবস্থা, এটা আইস, আইসিই, আইস। তো আইসের মাঝে অনেক ফাঁকা জায়গা, সুতরাং ঘনত্ব কম, ঘনত্ব কম। প্রবলেমটা কখন হয়, যখন আমরা কি করব, আমরা দেখব যে আমরা কি করছি, একটা মনে করেন আমরা হিট দিয়েছি, তাপমাত্রা বাড়াইছি। তো তাপমাত্রা বাড়ালে কি হয়, তাপমাত্রা বাড়ালে এই যে এনার্জি বন্ড গুলো আছে না, এগুলো ভেঙে যায়, এগুলো ভেঙে যায় কারণ কি, কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি বা গতিশক্তি, গতিশক্তি বৃদ্ধি পায়, গতিশক্তি, গতিশক্তি বাড়লে এই বন্ধনগুলো আর থাকে না, এই বন্ধনগুলো ভেঙে দেখা যায় যে এরা মুভ করতে থাকে, এরা মুভ করতে থাকে। তো এরা যখন মুভ করে তখন এরা চেপে যায়, এই মাঝখানে ফাঁকা জায়গাটা আর থাকে না। তো চেপে গেলে তারা ঘনত্ব বেশি বেড়ে যায়, ঘনত্ব বেড়ে যায়, ঘনত্ব বেড়ে যায়। তাহলে কি বুঝলাম, যে আইসে তো মুভ করে না, এই জন্য ফাঁকা স্পেসটা থাকে, যেখানে তাপ দিলে গতিশক্তি বেড়ে যায়, ঘনত্ব বেড়ে যায়। তো ঘনত্ব বেড়ে গেলে ডেফিনেটলি পানির ঘনত্ব বেশি, পানির ঘনত্ব বেশি, বরফের ঘনত্ব কম, বরফের ঘনত্ব কম। আর আমরা জানি কম ঘন বস্তু ভাসবে, তাহলে পানি আর বরফকে একসাথে রাখলে বরফ পানিতে ভাসবে, পানি নিচে থাকবে। তো এটাই ছিল আজকে যে 6টা টপিককে আলোচনা করলাম তার একটা বিষয়। এবার আসি পানির রাসায়নিক কিছু বিষয় আছে, যেমন প্রথমত আসি পানির উৎস, পানির উৎস, তারপরে আছে পানির উৎস, পানির মানদণ্ড, পানির মানদণ্ড, এটা টপিক 2, টপিক 2, পানির উৎস, পানির মানদণ্ড। তারপরে আসি যে খর পানি, খর পানি, মৃদু পানি, মৃদু পানি, বিওডি সিওডি, বিওডি সিওডি, টিডিএস, ডিও, এই বিষয়গুলো। হ্যাঁ, আর আরেকটা আছে পানির ক্ষরতা কিভাবে দূর করা যায় সাবান দিয়ে ঘষলে ফেলে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এই নিয়ে বিসিএস এ কি প্রশ্ন আসছে সেটা আমরা একটু জেনে নেই, যে এই নিয়ে আমাদের 24তম বিসিএস সে 2টা প্রশ্ন এবং 36তম বিসিএস এ একটা প্রশ্ন। বিসিএস এর প্রশ্নগুলো ছিল, 36তম ছিল হচ্ছে কি বিওডি আর টিডিএস নিয়ে, আরেকটা ছিল বিওডি সিওডির কথা, যে পিওডি ইজ লেস দেন সিওডি, হোয়াই, এটা কেন, সিওডি এর মান কেন বেশি হয়, এটা কেন হয়। আর একটা প্রশ্ন আসছিল যে খর পানি ও মৃদু পানি কি, খর ও মৃদু পানি কি, মৃদু পানি কি, এটা একটা প্রশ্ন আসছিল। আর আরেকটা প্রশ্ন আসছিল যে পানির ক্ষরতার কারণ কি, পানির ক্ষরতার কারণ কি, ক্ষরতার, ক্ষরতার কারণ কি, কারণ কি। তো এই কয়টা বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রথমে চলে আসি যে পানির উৎস কি। দেখেন, পানির উৎস নিয়ে যদি প্রশ্ন আসে তাহলে প্রথমত হচ্ছে পানির 90% উৎস, পানির উৎস, উৎস। তো পানির 90 ভাগই আসে থেকে, সাগর থেকে, সাগর থেকে, সাগর থেকে, সাগর থেকে 90 ভাগ। এবং আমরা যে পানির একটা বড় যে উৎস চিন্তা করি, পানির যে একটা বড় উৎস হলো হিমবাহের যে তুষার স্রোত থাকে, পানি মূলত বরফ আকারে থাকে। তো সেই রকম 2% আছে কি বরফ আকারে, বরফ আকারে হিমবাহ যেটা, ঠিক আছে, 2% বরফ। 1% শুধু ব্যবহার উপযোগী, 1% ব্যবহার উপযোগী, উপযোগী, 1% ব্যবহার উপযোগী, যেগুলা কোথায় ব্যবহার উপযোগী, কি নদী, খাল, বিল, হ্যাঁ, তারপরে হ্রদ, হ্রদ, পুকুর, পুকুর, ভূগর্ভস্থ, ঠিক আছে, ভূ ভূগর্ভস্থ, গর্ভস্থ। তো এই পানি হচ্ছে কি, এটা হচ্ছে পানির উৎস 1%। এবার তাইলে আমরা পানির উৎসটা জেনে গেলাম। যদি মিঠা পানি বলে, মিঠা পানির উৎস এগুলো, হ্যাঁ, মিঠা পানির উৎস। আর নোনা পানির উৎস তো সাগরই, এটা আমরা জানি। এবার আসি পানির মানদণ্ড, পানির মানদণ্ড, মানদণ্ড, প্রত্যেকটা জিনিসেরই তো একটা মানদণ্ড আছে।
যেমন একটা ভালো ছাত্রের কিছু মানদণ্ড থাকে, সে এটা ভালো করে, এটা ভালো করে, এরকম কিছু মানদণ্ড আছে, স্কেল আছে। একটা দেশের মানদণ্ড আছে, তার ক্রাইম রেট কিরকম, তার দেশের শান্তি সূচক কিরকম, হ্যাঁ, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স কিরকম। তেমনি ভাবে পানিরও কিন্তু কি কিছু মানদণ্ড আছে। তো পানির মানদণ্ডের মধ্যে আসে পানির যে বর্ণ ও স্বাদ কেমন, ঠিক আছে, পানির বর্ণ ও স্বাদ, ঠিক আছে, পানির বর্ণ স্বাদ কেমন, পানি নরমালি বর্ণহীন হয় এবং স্বাদহীন হয়। পানির ঘোলার পরিমাণ কত, ঘোলার পরিমাণ কত, ঘোলা কথাটা মানে হচ্ছে কি, পানিকে দেখবেন যে যদি কাদা, মাটি, বালি, সিল্ট এগুলা মিশে থাকে, তখন পানিটা ঘোলাটে হয়ে যায়, অস্বচ্ছ হয়ে যায়। এই ঘোলার পরিমাণ কত, যদি বেশি ঘোলা হয় তার মানে পানির মান খারাপ, আর যদি একবারে পরিষ্কার হয়, ক্রিস্টাল ক্লিয়ার, তাহলে সেই পানির মান ভালো। তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতি, তেজস্ক্রিয় তেজস্ক্রিয় পদার্থের পদার্থের উপস্থিতি উপস্থিতি তেজস্ক্রিয় পদার্থ কিরকম আছে সেটাও কি পানির একটা মানদণ্ড। আমরা চাই যে আমরা যে সুপেয় পানি ব্যবহার করি তাতে যাতে তেজস্ক্রিয় পানি না থাকে। এখন তেজস্ক্রিয় পদার্থ কিভাবে আসে এটা নিয়ে অনেক কথা বলা যায়, যে পানি তো আসে আসলে পাহাড় টাহাড় অনেক কিছু মানে দিয়ে পানি আসে। তো এই যে পানি যখন আসে মাটি থেকে খসায় খসায় অনেক পদার্থ গিয়ে নিয়ে আসে, তো তেজস্ক্রিয় পদার্থ ডিপোজিট হয়। আর এগুলো সব যেহেতু সাগরে গিয়ে পড়ে, এই জন্য সাগরের পাড়ে বা সাগরের মাটিতে বা বালিতে তেজস্ক্রিয়তার মানও বেশি থাকে। পানিতে ময়লা আবর্জনা, পানিতে ময়লা আবর্জনা কিরকম। তারপরে আসি পানিতে ডিজলভ অক্সিজেন কিরকম আছে। ডিজলভ অক্সিজেন, DISSOLVED, ডিজলভ অক্সিজেন, অক্সিজেন। পানিতে যে জীবগুলো বসবাস করে তাদের জন্য তো অক্সিজেন দরকার, তাই না? আমাদের যেমন বসবাসের জন্য অক্সিজেন দরকার, সেই জীবের জন্য তো অক্সিজেন দরকার। তো পানিতে যদি অক্সিজেনের ডিজলভের পরিমাণ কম থাকে তাহলে তো সেটা পানিটা খারাপ ওই অণুজীবগুলোর জন্য। আর যদি অক্সিজেন বেশি থাকে তাহলে সেটা অণুজীবগুলোর বসবাসের জন্য ভালো। তো 1 লিটার পানিতে কমপক্ষে কমপক্ষে 5 মিলিগ্রাম 5 মিলিগ্রাম পানি অক্সিজেন দরকার। তাহলে সেই পানিটা কি জলজ উদ্ভিদ বেঁচে থাকার জন্য উপযোগী হবে, এটা স্টার দিয়ে রাখেন। তো 1 লিটার পানিতে কমপক্ষে 5 মিলিগ্রাম, এর যদি কম হয় তাহলে সেটা জলজ যে প্রাণীগুলো থাকে তাদের বেঁচে থাকার জন্য খুব অসুবিধার হবে, তারা মারা যাবে। তাপমাত্রা পানির একটা গুরুত্বপূর্ণ মানদণ্ড, ঠিক আছে। তাপমাত্রা মানদণ্ড এর সাথে একটু বলে রাখি, আমাদের যে কোরাল রিফ গুলো আছে না, সেই কোরাল রিফ গুলো কিন্তু একটা নির্দিষ্ট তাপমাত্রায় বেঁচে থাকে, 22 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস। যদি এর বেশি তাপমাত্রা হয় তাহলে মারা যায়, বা এর কম তাপমাত্রা হলে মারা যায়। এই জন্য পৃথিবীর যে জায়গায় 22 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 30 ডিগ্রি অক্ষরেখা বরাবর উভয় পাশে উত্তর এবং দক্ষিণ, সেখানে কোরাল রিফ দেখতে পাওয়া যায়, কারণ ওইখানে ওই তাপমাত্রা মেনটেন হয় এবং কোরালরা সেখানে বেঁচে থাকে আর কি। পানির পিএইচ এর মান, পানির পিএইচ এর মান আমরা এক্সপেক্ট করব যে 7 এর আশেপাশে যাতে থাকে, এর থেকে যেন বেশি তারতম্য না হয়। পানির পিএইচ এর মান যদি এর থেকে অনেক বেশি তারতম্য হয় তখন সেই পানিটার মান ভালো না। লবণাক্তকতা, লবণাক্তকতা দেখেন, এটা নিয়ে একটু বলি যে ইলিশ মাছ কেন নদীতে চলে আসে ডিম ছাড়ার জন্য, কেন ডিম যদি সমুদ্রে ছাড়ে সেই ডিম নষ্ট হয়ে যাবে, ইলিশ মাছের বাচ্চা হবে না। তো এই জন্য ইলিশ মাছ বাচ্চার জন্য সমুদ্র থেকে এই উজানের দিকে চলে আসে, হ্যাঁ। আপনার মনে করেন এই মেঘনার যে যেখানে অভয়ারণ্য আর কি ইলিশের, সেই জায়গাগুলোতে চলে আসে, নদীতে চলে আসে এবং সেখানে ডিম ছেড়ে বাচ্চা দিয়ে পরে আবার আবার তারা সাগরে চলে যায়। তো এই যে এই লবণাক্তকতাও কিন্তু কি একটা গ্রেট মানদণ্ড, যে এই লবণাক্তকতা একটা এক্সপেক্টেড লেভেলের নিচে যেন থাকে, তাইলে এটা সবার জন্য ব্যবহার উপযোগী হবে আর কি। এছাড়াও পানির বিওডি, সিওডি, টিডিএস এরকম কিছু মান আছে যেগুলো কিন্তু পানির মানদণ্ডের জন্য কাজ করে। তো চলেন আমরা একটু দেখে আসি যে বিওডি কি, সিওডি কি। বিওডি যদি এটাকে আমরা মানে ফুল ফর্মটা লিখি তাহলে হচ্ছে বায়োলজিক্যাল লজিক্যাল অক্সিজেন ডিমান্ড, অক্সিজেন ডিমান্ড। আর সিওডি হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড।
বিওডি গেল বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, আর সিওডি গেল কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। টিডিএস টোটাল টোটাল ডিজলভড সলিড, টোটাল ডিজলভড সলিডস, ঠিক আছে। আর ডিও তো আমরা একটু আগে পড়ে আসছি, ডিজলভ অক্সিজেন। ডিও হচ্ছে ডিজলভ অক্সিজেন, ডিজলভড অক্সিজেন। আচ্ছা, এখন একটা জিনিস আমি একটু ব্যাখ্যা করি যে এই বিওডিটা কি আসলে। বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, বায়োলজিক্যাল মানে কি? জৈব যে বিষয়গুলো থাকে পানিতে, সেই জৈব বস্তুগুলো ভাঙতেও তো কি অক্সিজেনের প্রয়োজন হয়। কোনো জৈব বস্তুকে আমরা যদি পানিতে কাঁচা শাকসবজি ফেলে দেই, এগুলা কি আস্তে আস্তে কি হয়ে যায়, ভেঙে একটা মিশে যায় না এক সময়। তো এই যে জৈব বস্তুগুলোকে, জৈব জৈব যে যত বস্তু আছে, জৈব বস্তু ভাঙতে ভাঙতে যে পরিমাণ অক্সিজেন দরকার, হ্যাঁ, প্রয়োজনীয় যে অক্সিজেন, প্রয়োজনীয় প্রয়োজনীয় অক্সিজেন, অক্সিজেন যেটাকে ডিমান্ড দ্বারা বলতেছি, ঠিক আছে, সেটাকে আমরা বলি বিওডি। আর সিওডি কি? সিওডি হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। তাহলে আমরা বুঝতেছি কি, যে রাসায়নিক পদার্থ ভাঙতে, এটা বোধ জৈব ও অজৈব, অজৈব জৈব ও অজৈব বস্তু ভাঙতে প্রয়োজনীয় অক্সিজেন, ঠিক আছে, প্রয়োজনীয় অক্সিজেন। তাহলে এটা হচ্ছে রাসায়নিক বস্তুগুলা ভাঙতে। তো এখন একটা জিনিস খেয়াল করেন, যে বিওডি শুধুমাত্র জৈব বস্তু ভাঙার জন্য প্রয়োজনীয় অক্সিজেন, আর সিওডি হচ্ছে কি জৈব এবং অজৈব। তার মানে কি সিওডি ডেফিনেটলি বেশি হবে কার থেকে? বিওডি থেকে। এই জন্যই সিওডি কি বিওডি থেকে বেশি। ডাব্লিউএইচও কর্তৃক আরেকটা মাত্রা নির্ধারণ করে দিয়ে দিয়েছে। ডাব্লিউএইচও কর্তৃক সিওডি এর সর্বোচ্চ মাত্রা হচ্ছে কত? 10 ppm পার্টস পার মিলিয়ন, ঠিক আছে, 10 ppm পার্টস পার মিলিয়ন। এবার আসি টিডিএসটা কি? টোটাল ডিজলভ সলিড। পানিতে ক্যালসিয়াম থাকে, পানিতে সোডিয়াম থাকে, পানিতে পটাশিয়াম থাকে, পানিতে আরো অনেক যৌগ থাকে, ঠিক আছে, অনেক যৌগ থাকে, আয়ন থাকে। তো এইগুলো, এই যে আয়ন গুলো থাকে, রাসায়নিক পদার্থগুলো, হ্যাঁ, এগুলাকে আমরা বলি কি সলিড। যে পদার্থগুলো এগুলার যে পানিতে কি পরিমাণে আছে, হ্যাঁ, সেইটাকে আমরা বলি যে টোটাল ডিজলভ সলিড। কি পরিমাণ সলিড পানিতে ডিজলভ অবস্থায় আছে, পানিতে মিশে আছে। এবং ডাব্লিউএইচও কর্তৃক এর সর্বোচ্চ মাত্রা যেন 500 ppm, ঠিক আছে, এর বেশি না হয়, ঠিক আছে, 500 ppm এর বেশি না হয়। এটা হচ্ছে কি, এটা হচ্ছে টিডিএস, পানির টিডিএস চেকের একটা বিষয়। হুম। আর এই টিডিএস গুলো অধিকতর যোগ হচ্ছে কি, আমরা রাসায়নিক পদার্থ ব্যবহার করি না, এর মাধ্যমে যোগ হয়ে থাকে। আচ্ছা, আর ডিজেল অক্সিজেন তো বুঝি আমরা, পানিতে কি পরিমাণ অক্সিজেন ডিজেল আছে। এবার আসি আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, যেটা বিসিএস এর পরীক্ষায় প্রশ্ন এসেছে, সেটা হচ্ছে কি খর পানি ও মৃদু পানি। খর পানি ও মৃদু পানি, মৃদু পানি। খর পানি কি, মৃদু পানি কি, সেটা একটু বুঝে নেই। আচ্ছা, খর পানি, পানিতে যদি পর্যাপ্ত পরিমাণে, পানিতে যদি পর্যাপ্ত পরিমাণে পর্যাপ্ত পরিমাণে পর্যাপ্ত পরিমাণে দ্বিধনাত্মক দ্বিধনাত্মক ধনাত্মক ক্যাটায়ন ক্যাটায়ন থাকে থাকে তবে তবে তাকে খর পানি বলে, খর পানি বলে। এখন দ্বিধনাত্মক ক্যাটায়ন কোনগুলো? যেমন আমি বলি ক্যালসিয়াম 2+, ঠিক আছে, বা ম্যাগনেসিয়াম 2+, অথবা আমি বলি ম্যাঙ্গানিজ 2+, বা আমি বলি আয়রন 2+। এগুলো যদি পানিতে বেশি থাকে, তখন আমরা সেই পানিকে বলি, এটা পর্যাপ্ত মাত্রা বেশি থাকে, তখন তাদেরকে আমরা বলি খর পানি। তাদেরকে আমরা বলি কি খর পানি। খর পানির এই যে আয়ন গুলো, এখন আপনি কি পানিতে আয়ন হিসেবে পাবেন? পানিতে আয়ন হিসেবে থাকে না, নর্মালি পানিতে থাকে এদের লবণ হিসেবে। যেমন ক্যালসিয়াম থাকে ক্যালসিয়াম ক্লোরাইড হিসেবে, CaCl2। ম্যাগনেসিয়াম থাকে ম্যাগনেসিয়াম ক্লোরাইড হিসেবে।
বা ম্যাগনেসিয়াম অক্সাইড হিসেবে থাকতে পারে, বা ম্যাগনেসিয়াম অক্সাইড হিসেবে থাকতে পারে। আয়রন থাকে আয়রন অক্সাইড হিসেবে, হ্যাঁ। তো এরকম বিভিন্ন, ম্যাঙ্গানিজ থাকে ম্যাঙ্গানিজ অক্সাইড হিসেবে। তো এরকম বিভিন্ন কি, বিভিন্ন লবণ হিসেবে থাকে তারা তাদের। আর মৃদু পানি কোনটা? মৃদু পানি হচ্ছে খুবই নরমাল। এই পানিতে যে আয়নগুলোর কথা বললাম, এই যে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম, এরা অত বেশি কম দ্রবীভূত, এরা কম দ্রবীভূত। তার মানে এদের পরিমাণ কম, সেটা হচ্ছে মৃদু পানি। সেটা হচ্ছে কি মৃদু পানি। একটা ভালো জিনিস মনে রাখবেন যে খর পানিতে সাবানের ফেনা হয় না। খর পানিতে সাবানের সাবানের ফেনা হয় না, ফেনা হয় না। এই নিয়ে আসলে ব্যাখ্যা আছে অনেক, যদিও আমার মনে হয় না বিসিএস এখন এত বড় ব্যাখ্যা লেখা লাগবে, হ্যাঁ। তো এটা হচ্ছে বিষয় যে খর পানিতে সাবানের ফেনা হয় না, মৃদু পানিতে সহজেই সাবানের ফেনা হয়। এই জন্য খর পানিতে কাপড় ধুয়ে মানুষ পোষাইতে পারে না। আসলে যে খর পানিতে সাবানের ফেনা কেন উৎপন্ন হয় না, এরও কারণ আছে। এর কারণ হচ্ছে কি, এর কারণটা একটু বিশ্লেষণ করে বলি। যে খর পানিতে যখন আমরা ঘষি, হ্যাঁ, আমরা সাবানের আগে যে ইটা কম্পাউন্ডটা, সেটাকে আমরা একটু দেখে নিই। যে সাবান হচ্ছে কি, সাবান হচ্ছে একটা উচ্চতর জৈব অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ, যেটা যদি আমরা বলি যে সাবানের একটা লিখি C17H35, তার মানে এটা উচ্চ শিকল বিশিষ্ট, ঠিক আছে, উচ্চ শিকল বিশিষ্ট সোডিয়াম লবণ, ঠিক আছে। অথবা এটা সোডিয়াম ছাড়াও এটা অন্য অন্য লবণ হতে পারে, পটাশিয়াম লবণ হতে পারে, ঠিক আছে। এটাকে আমরা বলি সোডিয়াম স্টিয়ারেট, সোডিয়াম স্টিয়ারেট বলতেছি আমরা। এটার নাম হচ্ছে সোডিয়াম স্টিয়ারেট, স্টিয়ারেট। আচ্ছা, তো এখন এটা এটা হচ্ছে কি, এটা হচ্ছে এই সাবান দিয়ে কাপড় কাচা হলে খর পানিতে দ্বিধনাত্মক ক্যাটায়নের সাথে দ্বিধনাত্মক যে ক্যাটায়নটা আছে, তার মানে এই যে Ca2+, বা আমরা যেটাকে বলি Mg2+, অথবা Fe2+, আয়রন 2+, এদের সাথে কি করে, এদের সাথে এই যে এর অ্যানায়ন আছে না, এর অ্যানায়নটা কি জানেন? এর অ্যানায়নটা হচ্ছে C17H35 COO-। এটা যখন যুক্ত হয় তখন পানিতে অদ্রবণীয় অদ্রবণীয় ভাসমান ভাসমান একটা পদার্থ তৈরি করে, ঠিক আছে। এটা পানিতে দ্রবীভূত হয় না, এটা পানিতে দ্রবীভূত হয় না, পানিতে অদ্রবণীয় ভাসমান, এটাকে আমরা বলি সোপস্কাম, সোপস্কাম বলি। এটা তৈরি করে, ফলে সাবানে ফেনা হয় না এবং সাবান অপচয় হয়। সাবানের ফেনা হয় না, সাবান অপচয় হয়, ঠিক আছে। আচ্ছা, যেমন এটা যদি বিক্রিয়া করে তখন হবে C17H35 COO, হ্যাঁ। এর সাথে আর এই যে Na ছিল সোডিয়ামটা, এই সোডিয়ামটা এখানে Na, আর এটা তো লবণ হিসেবে থাকে CaCl2, এই Cl লবণ উৎপন্ন করে, তখন দেখা যায় এইভাবে করে তারা কি হয়ে যায়, বিক্রিয়া করে সহজেই সাবানগুলো ক্ষয় হয়ে যায়, কিন্তু কাজের কাজ আমাদের কোনো কিছুই হয় না। এখন আসি পানিতে ক্ষরতা যে দূর করা যায় কিভাবে, পানিতে কিভাবে ক্ষরতা দূর করা যায়। এটা তো একটা তাহলে একটা বড় সমস্যা আমাদের জন্য। তাহলে এই ক্ষরতাটা আমরা কিভাবে দূর করব? পানিতে যখন আমরা জানি ক্ষরতা হচ্ছে অধিক পরিমাণে দ্বিক্যাটায়ন যখন থাকে তখন তাদেরকে আমরা কি বলি, ক্ষর বলি। এই ক্ষরতা আবার দুই ধরনের, ক্ষরতা দুই ধরনের, দুই ধরনের ক্ষরতা, ক্ষরতা। এক নাম্বার অস্থায়ী ক্ষরতা, অস্থায়ী ক্ষরতা। আর দুই নাম্বার হচ্ছে স্থায়ী ক্ষরতা, স্থায়ী ক্ষরতা। এখন দেখেন, যদি স্থায়ী ক্ষরতা হয় তার মানে কি, পানিতে অধিক পরিমাণে ওই যে দ্বিক্যাটায়ন বিশিষ্ট ওগুলো তাদের লবণ হিসেবে দ্রবীভূত আছে, অধিক পরিমাণে থাকলে সেটাকে আমরা বলি কি, স্থায়ী ক্ষরতা বলি, হ্যাঁ। কোনগুলো? ওই যে Ca2+, Mg2+, আয়রন 2+। এবং স্থায়ী ক্ষর পানিতে যদি আমরা সোডিয়াম কার্বনেট যোগ করি, যোগ করে তাইলে কি করা যায়, ওই ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম যে আয়নকে এটা অধ্যক্ষিপ্ত করে, ফলে স্থায়ী ক্ষরতা দূর হয়। যেমন আমরা স্থায়ী ক্ষরতার ক্ষেত্রে আমরা জানি কি, ক্যালসিয়াম ক্লোরাইড থাকবে বা ম্যাগনেসিয়াম ক্লোরাইড থাকবে, হ্যাঁ, ম্যাগনেসিয়াম ক্লোরাইড থাকবে। এদের সাথে যদি আমি সোডিয়াম
কার্বনেট যোগ করি তাহলে কি দেখা যাবে, এরা অর্ধক্ষিপ্ত করবে। এরা অর্ধক্ষিপ্ত করবে কাকে? CaCO3 ক্যালসিয়াম কার্বনেট হিসেবে অর্ধক্ষিপ্ত করবে, আর NaCl লবণ উৎপন্ন হবে। তাহলে দেখা যাবে কি স্থায়ী ক্ষারতা দূর হবে, স্থায়ী ক্ষারতা দূর হবে, দূর হবে, স্থায়ী ক্ষারতা দূর হবে। আচ্ছা, আর অস্থায়ী ক্ষারতাটা কি? অস্থায়ী ক্ষারতা হচ্ছে এই যে পানিতে এটা তো থাকলো CaCl2 MgCl2 এই আকারে থাকে। আর অস্থায়ী ক্ষারতা হচ্ছে কি পানিতে বাইকার্বনেট আকারে থাকে। বাইকার্বনেট আকারে থাকে কিভাবে? যেমন CaH CO3 ব্র্যাকেট 2, এটা হচ্ছে বাইকার্বনেট, হাইড্রোজেন কার্বনেট যেটাকে আমরা বলি। তো এই আকারে থাকে। এই আকারে যদি থাকে তখন সেটা অস্থায়ী ক্ষারতা সৃষ্টি করে। অস্থায়ী ক্ষার পানিকে উচ্চ তাপমাত্রায় করলে বাইকার্বনেট লবণ হয়ে যাবে। অস্থায়ী ক্ষারতা আছে, এটাকে যদি আমি হাই টেম্পারেচার দিই, হাই টেম্পারেচার, তখন কি হবে? তখন দেখা যাবে যে CaCO3 উৎপন্ন হবে, CO2 উৎপন্ন হবে, আর H2O উৎপন্ন হবে। তাহলে পানির ক্ষারতা দূর হলো। এইভাবে করে পানির ক্ষারতা দূর করা যায়। তাই বিসিএস এ আসলে এই দুইটা সংকেত লিখে সুন্দর করে দিয়ে দিবেন। তাহলে অস্থায়ী ক্ষারের ক্ষেত্রে আমরা বুঝলাম যে বাইকার্বনেট আকারে থাকে, স্থায়ী ক্ষারে লবণ আকারে থাকে। ঠিক আছে, তো এটাই ছিল। এবার আসি আরেকটা টপিক নাম্বার 3। টপিক টপিক 3 টপিক 3টা কি? পানির চক্র। এখানে হচ্ছে পানির চক্র। তারপরে হচ্ছে পরিবেশ রক্ষায় মিঠা পানির গুরুত্ব। আচ্ছা, পানির চক্রটা একটু আমি জাস্ট নর্মালি বলি যে এই মনে করেন পাহাড়, এই পাহাড়ে হিমবাহ বরফ জমা আছে। এই বরফগুলো গলে এই পানি নদী হয়ে খাল বিল হয়ে এই সাগরে গিয়ে পৌঁছায়। এটা সাগর। এই সাগর থেকে আবার বাষ্পীভূত হয়ে পানি উপরে উঠে মেঘ ফর্ম করে। এটা হচ্ছে মেঘ। এই মেঘ আবার ভাসতে ভাসতে এদিকে গিয়ে আটকে এখানে বৃষ্টি হিসেবে পড়ে। মেঘ থেকে বৃষ্টি এই বৃষ্টি আবার নদী নালা হয়ে আবার সাগরে গিয়ে পড়ে। তো এই যে এটাই হচ্ছে পানির চক্র আর কি, নর্মালি পানির চক্র। এখানে পানি মেঘে পরিণত হয় বাষ্পীভবন, আর এখানে হচ্ছে প্রিসিপিটেশন। হ্যাঁ, বৃষ্টি হিসেবে পড়ে যেটা প্রিসিপিটেশন। তো এইটা হচ্ছে পানির চক্র আর কি। আর মিঠা পানির গুরুত্ব সম্পর্কে আসলে বলে শেষ করা যাবে না, এত অনেক গুরুত্ব। তো এই টপিকটা আর এত বেশি ডিটেলসে না গেলাম। এবার আসি পানির দূষণ নিয়ে। হ্যাঁ, টপিক নাম্বার 4। এটা হচ্ছে টপিক 4। টপিক 4 এখানে বিসিএস এ এখানে পানির দূষণ। তো পানি দূষণ, তো বিসিএস এখানে প্রশ্ন এসেছিল যে বন্যার সময় দূষিত পানিকে কি উপায়ে বিশুদ্ধ করা যায়? বন্যার সময় দূষিত পানিকে বিশুদ্ধ করণ। এখন এটা হচ্ছে 37তম বিসিএস এ আসছে। আর এটা আসছে পানি জীবাণুমুক্ত করতে হলে বহুল ব্যবহৃত ক্লোরিন যৌগর নাম লিখুন এবং এই যৌগটি কিভাবে। তার মানে মেইনলি হচ্ছে পানি দূষণ মুক্তকরণ, এটা নিয়ে বিসিএস এর কনসার্ন। ঠিক আছে, আরেকটা আসছে ডিডিটি মানব শরীরে কি প্রতিক্রিয়া সৃষ্টি করে? ডিডিটি, তার মানে এই দুইটা জিনিস আমরা আজকে একটু মেইনলি দেখবো। এর পাশে অন্যান্য বিষয়গুলো দেখবো আমরা। যে পানি দূষণ হয় কেন? ময়লা আবর্জনা এগুলোর কারণে তো পানি দূষণ হয়। ঠিক আছে, আর পানি দূষণের প্রভাবটা কি একটু জেনে নেই। পানি দূষণের প্রভাব কিছু রোগ সম্পর্কে জেনে নেই, যেমন টাইফয়েড, তারপরে কলেরা, আমাশয় 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 তারপরে হেপাটাইটিস এ হেপাটাইটিস এ ঠিক আছে, হেপাটাইটিস এ। এই সকল রোগগুলো কিন্তু আমাদের শরীরে এই পানির মাধ্যমে, হ্যাঁ, নানাভাবে আমাদের শরীরে প্রবেশ করে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে আলটিমেটলি পানিবাহিত রোগ। তারপরে পানিতে যদি ক্ষতিকর পদার্থ, পারদ, সীসা, আর্সেনিক এগুলো থাকে, এগুলো মানুষের শরীরে, যেমন
পারদ কি ক্ষতি করে? পানিতে মিশ্রিত পারদ পারদ মানুষকে মস্তিষ্ক বিকল করে, মস্তিষ্ক মস্তিষ্ক বিকল করে দেয়, ত্বকের ক্যান্সার করে, ত্বকের ক্যান্সার ক্যান্সার ঠিক আছে, ত্বকের ক্যান্সার, তারপরে বিকলাঙ্গ করে দেয়। তো পানিতে যদি সীসা থাকে, সেই সীসাটাও কি, সীসাটাও আমাদের বিশাল ক্ষতি করে। খিটখিটে মেজাজ, খিটখিটে মেজাজ, খিটখিটে মেজাজ, রক্ত শূন্যতা, রক্ত শূন্যতা, কিডনি বিকলাঙ্গ, কিডনি বিকলাঙ্গ, বিকলাঙ্গ, এছাড়াও আরো অনেক সমস্যার সৃষ্টি করে, ঠিক আছে। আর্সেনিক, আর্সেনিক, আর্সেনিক কি সমস্যা করে? আর্সেনিক ত্বক ও ফুসফুসের ক্যান্সার, পাকস্থলী রোগ, পাকস্থলী রোগ, ত্বক ফুসফুস ক্যান্সার, ত্বক ও ফুসফুস ফুসফুস ক্যান্সার, ক্যান্সার সৃষ্টি করে, ঠিক আছে। তো এরকম অনেকগুলো খারাপ প্রভাব রয়েছে পানির। এই পানিকে যেই কয়টা উপায়ে বিশুদ্ধ করা যায়, আমি সেই কয়টা উপায় নিয়ে আজকে কথা বলবো, যেহেতু এটা পরীক্ষায় বারবার আসে। পানি, পানি বিশুদ্ধকরণ, বিশুদ্ধকরণ। ১ নাম্বার উপায় পরিস্রাবণ, পরিস্রাবণ। ২ নাম্বার উপায় ক্লোরিনেশন, ক্লোরিনেশন। ৩ নাম্বার উপায় স্ফুটন, স্ফুটন। এবং ৪ নাম্বার উপায় পাতন, পাতন। তো এই পানির যে ৪টা বৈশিষ্ট্য লিখলাম, ৪টা উপায় লিখলাম করার, পানিকে পরিষ্কার করার, হ্যাঁ। তো আর এছাড়া আরো কিছু আছে, সেগুলো আমি আস্তে আস্তে বলবো, সমস্যা নেই। তো পরিস্রাবণটা কি? পরিস্রাবণ হচ্ছে কি? পরিস্রাবণ হলো তরল এবং কঠিন পদার্থ মিশ্রণ থেকে কঠিনকে আলাদা করা। খুবই নরমাল। এটা হচ্ছে কি, তরল ও কঠিনের মিশ্রণ থেকে, কঠিনের মিশ্রণ থেকে, মিশ্রণ থেকে কঠিন আলাদা করা, কঠিন আলাদা করা, আলাদা। আচ্ছা, পানির মধ্যে যদি ধুলা বালি কণা এগুলা থাকে না মিশ্রিত, তো এগুলা এগুলা আলাদা করা, বা কঙ্কর পাথর থাকে, হ্যাঁ, এগুলো আলাদা করার উপায় কি? এগুলো আলাদা করার উপায় হচ্ছে, যদি আমরা একে ফিল্টারিং করি, হ্যাঁ, ফিল্টারিং করি, এদেরকে ফিল্টারিং করি, ফিল্টারিং, এবং দীর্ঘ সময়, দীর্ঘ সময়, দীর্ঘ সময়, তাহলে দেখা যায় কি, নিচে হচ্ছে ভারী পদার্থগুলো জমা হয়, আর আপনার মনে করেন যে পানিটা হচ্ছে আলাদা হয়ে থাকে ওইটার থেকে আর কি, ঠিক আছে। বা যদি আমরা এই পরিস্রাবণ করি, এটি করার জন্য পানিকে একটা বালির স্তরের মধ্য দিয়ে, আমরা ফিল্টারে অনেকগুলো স্তর দেখি না, একটা ফিল্টারের মধ্যে দেখা যায় যে অনেকগুলো স্তর থাকে, এই কয়লা, কয়লা, তারপরে বালি, বালি, পাথর, এগুলোর মাঝখান দিয়ে যদি পানি পানি যায়, এখানে পরিষ্কার পানি আসে, পরিষ্কার পানি, ঠিক আছে। কেন, এগুলার যে সূক্ষ্ম ফাঁক আছে, ওগুলো দিয়ে পানির অণু যেতে পারে, ওই বড় অণুগুলো যেতে পারে না। এরপর আসি ক্লোরিনেশন। ক্লোরিনেশনটা কি? যদি পানিতে রোগ সৃষ্টিকারী জীবাণু থাকে, পানিতে রোগ সৃষ্টিকারী জীবাণু থাকে, রোগ সৃষ্টিকারী, সৃষ্টিকারী জীবাণু, জীবাণু, পানিতে রোগ সৃষ্টিকারী জীবাণু থাকে, তাহলে সেটাকে দূর করতে হবে। তো জীবাণুকে দূর করার জন্য অন্যতম যেই বিষয়, সেটা হচ্ছে ক্লোরিন গ্যাস, ক্লোরিন, ক্লোরিন গ্যাস, ক্লোরিন গ্যাস ইউজ করে আমরা সেটাকে কি করতে পারি, দূর করতে পারি। তো ক্লোরিনকে তো ডিরেক্ট না, আমরা কি করি, ব্লিচিং পাউডার ব্যবহার করি, ব্লিচিং পাউডার, পাউডার। ব্লিচিং পাউডারটার সংকেত কি, CaOCl, এটা মনে রাখতে হবে, ক্যালসিয়াম OCl, Cl, এটা মনে রাখতে হবে। এই সংকেতটা প্রায় পরীক্ষায় আসে এবং প্রিলিমিনারিতেও আসে। তো এই যে এই ব্লিচিং পাউডারকে যখন আমরা দেই, তখন পানিতে যে জীবাণুগুলো থাকে, এই জীবাণুগুলোকে ধ্বংস করে দেয়। আমাদের দেশে পানি বিশুদ্ধ করার জন্য ট্যাবলেট বা কিট পাওয়া যায়, একটা ট্যাবলেটও পাওয়া যায়, ট্যাবলেট, একটা ব্লিচিং পাউডার, একটা হলো ট্যাবলেট। সেই ট্যাবলেটটা কি, সেই ট্যাবলেটটার মধ্যে থাকে সোডিয়াম, সোডিয়াম হাইপোক্লোরাইট বলি, হাইপোক্লোরাইট,
সোডিয়াম হাইপোক্লোরাইডও কিন্তু কি ক্লোরিন আছে, এখানেও ক্লোরিন আছে। এই ক্লোরিনটাই মূলত ধ্বংস করে, সেখানে ক্লোরিন থাকে, এটা জীবাণুকে ধ্বংস করে। ক্লোরিন ছাড়াও আমরা ওজোন গ্যাস দিয়ে বা অতিবেগুনি রশ্মি দিয়ে, আমরা ইউভি দিয়ে, আল্ট্রাভায়োলেট দিয়েও বা ওজোন দিয়েও কি করতে পারি, আমরা পানিকে বিশুদ্ধকরণ করতে পারি, পানির যে জীবাণুগুলো আছে সেগুলোকে ধ্বংস করতে পারি। তাহলে ক্লোরিনেশনের মধ্যে আমরা ক্লোরিন পাওয়ার উপায়, ব্লিচিং পাউডার বা ট্যাবলেট, সেই ট্যাবলেটের কথাও জেনে গেলাম। হ্যাঁ, আরেকটা জেনে গেলাম আমরা হচ্ছে কি ওজোন গ্যাস দিয়ে বা আমরা অতি বেগুনি রশ্মি দিয়েও আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এই পানিকে রোগ জীবাণু মুক্ত করতে পারি। এবার আসি স্ফুটন। স্ফুটন মানে কি, পানিকে যদি আমি 15 থেকে 20 মিনিট ভালো করে ফুটাই, ভালো করে ফুটাই, তখন দেখা যায় পানির ভিতরে যে জীবাণুগুলো থাকে সেগুলো মারা যায়, পানি জীবাণুমুক্ত হয়ে যায়। আরেকটা হচ্ছে পাতন পদ্ধতি। যখন খুব বিশুদ্ধ পানির প্রয়োজন হয়, অনেক বেশি বিশুদ্ধ, তখন আমরা কি করি, একটা চমৎকার বিষয়, আমরা এখানে একটা বার্নার নেই, হ্যাঁ একটা বার্নার নেই, এই বার্নারে এখান দিয়ে আমরা তাপ দিই, ঠিক আছে, এখান দিয়ে আমরা তাপ দিই, এখানে আমরা তাপ দিই, হিট দিই, আর এখানে আমরা মনে করেন একটা একটা সিলিন্ডার বসাই, ঠিক আছে, সিলিন্ডার বসাই। এখন এখানে পানি আছে, তো এই পানির বাষ্পটা কি উপরে উঠে যাবে না, পানির বাষ্পটা, এই বাষ্পটাকে আমরা কি করি, একটা নলের মধ্য দিয়ে চালনা করে এটাকে ঠান্ডা করি, এটাকে ঠান্ডা করলে দেখা যায় কি, ফোটায় 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 পানি পড়তেছে। এই যে এই পানিটাকে আমরা কালেক্ট করি, এই পানিটা হচ্ছে সবচেয়ে বিশুদ্ধ পানি। এটা মনে করেন বিভিন্ন রাসায়নিক পরীক্ষাগারে পরীক্ষা নিরীক্ষার সময় এই পানিটা ব্যবহার করা হয়, ঠিক আছে, এটা পাতন পদ্ধতিতে। এটার মধ্যে পানির ভিতরে জীবাণু থাকার সম্ভাবনা প্রায় কম, কেন এটা বাষ্প থেকে সংগ্রহ করা সেই পানি, ঠিক আছে। তাইলে পানি বিশুদ্ধ করার উপায়ে আমরা 4টা উপায় জেনে গেলাম, তার মধ্যে ক্লোরিনেশনটাও কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, ক্লোরিন পদ্ধতি, ব্লিচিং পাউডার। আর আরেকটা আছে হ্যালোজেন ট্যাবলেটও আছে, ঠিক আছে, হ্যালোজেন ট্যাবলেটও আছে, সেই হ্যালোজেন ট্যাবলেট সেটা 3 লিটার পানিতে হ্যালোজেন ট্যাবলেট একটা গুলিয়ে 1 ঘন্টা পরে পানি কি হয়ে যায়, বিশুদ্ধ হয়ে যায়। তো এই ছিল হচ্ছে পানি বিশুদ্ধকরণ। আরেকটা ইম্পর্টেন্ট পানি বিশুদ্ধকরণের টেকনিক আছে, সেটা কি, সেটার নাম হচ্ছে ফিটকিরি। ফিটকিরি। আগে আমাদের ওই যে আমরা চুল কাটাতে যেতাম, সেখানে চুল কাটানোর পরে ওই যে খুর দিয়ে টান দিত, সেখানে ফিটকিরি ঢুলে দিত যাতে কি নাকি জীবাণু না থাকে, এরকম বিষয় ছিল। তো ফিটকিরি যোগ করে পানিকে পানের যোগ্য করা যায়, ঠিক আছে, সহজ পদ্ধতি। 30 থেকে 35 লিটার পানিতে যদি আমি 1 চামচ ফিটকিরি দিয়ে রাখি, তাহলে কি পানিটা বিশুদ্ধ হয়ে যায়। ফিটকিরির সংকেতটা মনে রাখা খুবই জরুরি, K2SO4, পটাশিয়াম সালফেট, এর সাথে অ্যালুমিনিয়াম সালফেট, এর সাথে 24 অণু পানি। তাহলে ফিটকিরিতে আমরা পেলাম পটাশিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট আর 24 অণু পানি। পটাশিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট, 24 অণু পানি, এটা আমরা পেলাম, ঠিক আছে। এই 30 মিনিটের মতো রাখলেই দেখা যায় কি, এই পানিটা পরিষ্কার হয়ে পানযোগ্য হয়ে যায়। পানিটা পরিষ্কার হয়ে পানযোগ্য হয়ে যায়। আর এই যে যে CaOCl কে দেখালাম বা NaOCl কে দেখালাম, এগুলো কাজ কিভাবে করে, মনে করি CaOCl Cl, এখান থেকে এটাকে যদি আমরা পানিতে দিই, এটাকে যদি আমরা পানির সাথে যোগ করি, তখন দেখা যাবে যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ফর্ম করে আর হচ্ছে ক্লোরিন ফর্ম করে, হ্যাঁ, 2টা ক্লোরিন অণু হয়। এই ক্লোরিনটাই কি করে, পরবর্তীতে জীবাণু ধ্বংস করে ফেলে, মৃত জীবাণু করে ফেলে। তো এই ছিল পানির কিভাবে দূষণ রোধ করা যায়, ঠিক আছে। আর মিঠা পানির গুরুত্ব বা অন্যান্য বিষয়গুলো, এগুলো তো আমরা সবই জানি, এগুলো না কোনো সমস্যা নেই। বাংলাদেশের ট্যানারি শিল্প, একটা প্রশ্ন আসছে, বাংলাদেশ ট্যানারি শিল্প কিভাবে পানি দূষণ করে। দেখেন, ট্যানারি শিল্পতে বেশ কিছু কাজ হয়, একটা কাজের নাম হচ্ছে লাইমিং, একটা কাজের নাম হচ্ছে ডিলাইমিং, একটা কাজ হচ্ছে ট্যানিং, আর সরি ট্যানিং, আর একটা কাজ হচ্ছে কালারিং কালারিং। এই যে লাইমিং করি বা ডিলাইমিং,
ট্যানিং করি, হ্যাঁ, কালারিং করি, এই প্রত্যেকটা ক্ষেত্রে কি বজ্র নিঃসরণ হয় এবং পানি দূষিত হয়। যেমন লাইমিং ধাপে বজ্রের যে ক্ষার, সালফাইড, ক্যালসিয়াম কার্বনেট, হ্যাঁ, প্রোটিন, কতিপয় ধাতব আয়ন এগুলা পানিকে দূষিত করে। তারপরে ডিলাইমিং এর ক্ষেত্রে দেখা যায় কি, ডিলাইমিং এর ক্ষেত্রে অ্যামোনিয়াম দ্রবণের আধিক্যর ফলে, এখানে হচ্ছে অ্যামোনিয়ামের আধিক্য, অ্যামোনিয়াম অনেক বেশি। আর লাইমিং এর ক্ষেত্রে ক্যালসিয়াম কার্বনেট, তারপর সালফাইড এগুলা থাকে, এগুলাতে অসুবিধা করে। ট্যানিং এর সময় ক্রোমিয়াম বেশি বৃদ্ধি পায়, ঠিক আছে, অম্লীয় অম্লীয়। তারপরে হচ্ছে কালারিং এর সময় তো বিভিন্ন রঞ্জক পদার্থ এগুলা পানিকে দূষিত করে। এবার আসি ডিডিটি। ডিডিটি ডিডিটি মানব শরীরে কি সৃষ্টি করে? ডিডিটি হচ্ছে একটা কীটনাশক। ডিডিটি হচ্ছে কি একটা কীটনাশক। ডাইক্লোরো 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 ডাইফিনাইল ফিনাইল ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ট্রাইক্লোরো ইথেন। এখন এটা যদি পরীক্ষা আসে কিভাবে লিখবেন, এটা সংকেতটা লেখা খুবই জরুরি। দেখেন এখানে বলছে ডাইক্লোরো, তার মানে দুইটা ক্লোরিন থাকবে। ডাইক্লোরো, দুইটা ক্লোরিন। ডাইক্লোরো, দুইটা ক্লোরিন কার সাথে থাকবে? আচ্ছা আমি একটু সুন্দর করে লিখি, দেন একটা মিনিট। ডাইক্লোরো ডাইক্লোরো দুইটা ক্লোরিন কার সাথে? ডাইফিনাইলের সাথে। তো ফিনাইলের সংকেত আট করতে হবে। আহ হুম, আচ্ছা, তো ডাইক্লোরো ডাইক্লোরো ডাইফিনাইল গেল। এরপরে আসবে কি? এরপরে আসবে হচ্ছে টেট্রাক্লোরো ইথেন। ইথেন যেহেতু, তো ইথেনের সংকেত আট করলাম। ও ট্রাইক্লোরো ইথেন, তাহলে ট্রাইক্লোরো, তিনটা ক্লোরিন, এই ক্লোরিন একটা, এই ক্লোরিন একটা, এই ক্লোরিন একটা, ঠিক আছে। তো এই হচ্ছে কি, এই হচ্ছে এই হচ্ছে আপনার কিসের সংকেত, কি এই কি বলে এটাকে, ডিডিটি এর সংকেত। তো ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন, এটা হচ্ছে কীটনাশক। কীট পতঙ্গের আক্রমণ থেকে বাঁচার জন্য, ফসলকে রক্ষা করার জন্য এটা ব্যবহার করা হয়। এটা রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস করে দেয়, প্রজনন ক্ষমতা কমিয়ে দেয়। এটা রোগ প্রতিরোধ রোগ প্রতিরোধ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়, ঠিক আছে। তারপরে এটা হচ্ছে প্রজনন ক্ষমতা হ্রাস করে। এটা স্নায়বিক সমস্যা দেখা দেয়, বমি বমি ভাব হয়, শিশুদের ক্ষেত্রে শারীরিক ও মানসিক এই ধরনের বিভিন্ন সমস্যা হয় আর কি। তো এগুলা হচ্ছে এটার ক্ষতিকর দিক। এবার আরেকটা আসি, যে শিল্প কারখানায় দূষণ প্রতিরোধের জন্য কিন্তু ইটিপি ব্যবস্থা করা হয়, এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট। সেই প্ল্যান্টের মাধ্যমে কি করা হয়, সেই প্ল্যান্টের মাধ্যমে আহ, যাতে এই ময়লাগুলো আর না যায়, বর্জ্য দ্রব্য না মিশে, এটা একটা সম্পূর্ণ প্রসেস থাকে আর কি। আচ্ছা, আর পানির ব্যাপারে দুইটা কনভেনশন আছে। একটা কনভেনশন আছে, সেটা হচ্ছে কি, যেটা হচ্ছে রামসার কনভেনশন। রামসার রামসার কনভেনশন খুবই গুরুত্বপূর্ণ। রামসার কনভেনশনটা 1971 সালে 2 ফেব্রুয়ারি ইরানে ইউনেস্কোর উদ্যোগে এটা আন্তর্জাতিক সম্মেলন করা হয়। জলাভূমি সংক্রান্ত যে জলাভূমিদেরকে সংরক্ষণ, হ্যাঁ, ঠিক আছে। এবং চুক্তি স্বাক্ষরে 1973 সালে বাংলাদেশ বাংলাদেশ এই চুক্তি স্বাক্ষর করে। 1982 এবং 1987 সালে রামসার কনভেনশনে সংশোধন এবং পরিমার্জন করা হয়। রামসার সাইট হচ্ছে কি, টাঙ্গুয়ার হাওর, বাংলাদেশের রামসার সাইট, ঠিক আছে। এছাড়াও আন্তর্জাতিক নদী কনভেনশন আছে, দ্য ইন্টারন্যাশনাল দ্য ইন্টারন্যাশনাল
ল অ্যাসোসিয়েশন 1966 সালে হেলসিঙ্কিতে ইন্টারন্যাশনাল ওয়াটার কোর্স কনভেনশন, ঠিক আছে, 52তম সম্মেলনে এই পানির নদী কনভেনশনের একটা কনভেনশন করে। হ্যাঁ, সেখানে এইগুলা নদী এগুলা সংরক্ষণে বেশ কি গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট সেখানে তুলে ধরা হয়, ঠিক আছে, যে এই কনভেনশন অনুযায়ী একের অধিক দেশের মধ্যে প্রবাহিত নদীর পানি কোনো দেশেই অন্য দেশের অনুমতি ছাড়া একতরফা ব্যবহার করতে পারবে না একতরফা ব্যবহার করতে পারবে না। ইন্টারন্যাশনাল রিভার, ঠিক আছে, ইন্টারন্যাশনাল রিভার গুলো একতরফা ব্যবহার করতে পারবে না। এই লটা হচ্ছে ইন্টারন্যাশনাল ওয়াটার কোর্স কনভেনশন। ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ওয়াটার কোর্স কনভেনশন। তো এই ইন্টারন্যাশনাল ওয়াটার কোর্স কনভেনশন 1966 এই অনুযায়ী কিন্তু কি একাধিক দেশের মধ্যে থাকা যে নদীগুলো, সেই নদীগুলো একতরফা কোনো দেশ ব্যবহার করতে পারবে না। এটা কিন্তু ভারত আসলে আমাদের উপর করছে। তো যাই হোক, এ নিয়ে অন্য কথা। তো এই ছিল আজকের মতো। ধন্যবাদ সবাইকে।